আসসালামু আলাইকুম। সেমিকলন.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রুহুল আমিন। আজ আমরা প্রোগ্রামিং শেখার এমন একটা বিষয় সম্পর্কে আলোচনা করব যেটা না জানলে ভালো প্রোগ্রামার হওয়া অনেক কঠিন। আমি ক্লাস শুরুতে আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, কখনো কি কোনো কাজ পরিকল্পনা ছাড়া করেছেন? হয়তোবা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কি সেই কাজটা ঠিকঠাক মতো হয়েছে? একটু চিন্তা করেন তো। বাস্তব জীবনে আমরা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে কিন্তু পরিকল্পনা করি। যেমন বাড়ি নির্মাণের আগে বাড়ির নকশা তৈরি করা হয়, আবার কোথাও যদি ঘুরতে যায় অর্থাৎ ভ্রমণে যাওয়ার আগে আমরা রুট ঠিক করি, অর্থাৎ কোথায় থেকে কোন দিক দিয়ে কোন জায়গায় ঘুরতে যাব। তারপরে রান্না করার আগে রেসিপি দেখা হয়। ঠিক একইভাবে একজন প্রোগ্রামারও সরাসরি কিন্তু প্রোগ্রাম লেখা শুরু করেন না। তিনি আগে সমস্যাটা বোঝেন, তারপরে পরিকল্পনা করেন, তারপরে প্রোগ্রাম লেখেন। আজকের ক্লাসে আমরা সেই পরিকল্পনার দুটা গুরুত্বপূর্ণ অংশ শিখব, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আমি চেষ্টা করব খুব সহজ ভাষায় বিষয়গুলো বুঝিয়ে বলতে। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের ক্লাসটি শেষ করার পর আপনি খুব সহজেই বলতে পারবেন যে আসলে অ্যালগরিদম কি, অ্যালগরিদমের বৈশিষ্ট্য, তারপরে ফ্লোচার্ট কি, ফ্লোচার্টে কোন কোন সিম্বল ব্যবহার করা হয়, তারপর ফ্লোচার্টের বৈশিষ্ট্য কি এবং কত ধরনের ফ্লোচার্ট আমাদের ব্যবহৃত হয় এই বিষয় সম্পর্কে। তবে আরেকটা অনুরোধ, আমাদের এই লেকচারের কোনো সংজ্ঞাগুলো মুখস্থ করার চেষ্টা করবেন না। আমি প্রতিটি বিষয় বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব, তাই পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমরা একটি বাস্তব উদাহরণের মাধ্যমে অ্যালগরিদমের ধারণাটি বোঝার চেষ্টা করব। এখন আমি আপনাদের 3টা প্রশ্ন করব। তার ভেতরে প্রথম প্রশ্ন, ধরুন আপনি প্রথমবারের মতো কাচ্চি বিরিয়ানি রান্না করতে চান, তখন কি করবেন? সরাসরি কি রান্না শুরু করে দেবেন, নাকি আগে রেসিপি দেখবেন? অবশ্যই আপনি আগে প্রথমে রেসিপি দেখে নেবেন, কারণ রেসিপি আপনাকে ধাপে ধাপে বলে দেবে যে প্রথমে কি করতে হবে, তারপরে কি করতে হবে, তারপরে কি করতে হবে এবং সব শেষে কিভাবে সুন্দর একটি খাবার তৈরি হবে। এবার দ্বিতীয় প্রশ্ন, ধরুন আপনি এমন একটি জায়গায় যাবেন যেখানে আগে কখনো যাননি, তাহলে তখন কি করবেন আপনি? অধিকাংশ মানুষই কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করেন, কারণ গুগল ম্যাপস আমাদের সঠিক পথ দেখায়। এখন আসি 3 নাম্বার প্রশ্নে, যখন একজন প্রোগ্রামার একটি বড় সফটওয়্যার তৈরি করতে চান, তখন কি তিনি সরাসরি কোডিং শুরু করেন? না, প্রথমে তিনি সমস্যাটি বিশ্লেষণ করেন, তারপরে ধাপে ধাপে একটি পরিকল্পনা তৈরি করেন। আর এই পরিকল্পনাটার নামই হচ্ছে অ্যালগরিদম। অর্থাৎ যেমন রান্নার জন্য রেসিপি দরকার, গন্তব্যে পৌঁছানোর জন্য ম্যাপ দরকার, ঠিক তেমনি প্রোগ্রাম লেখার জন্য দরকার একটি সুন্দর অ্যালগরিদম। এ কারণে অ্যালগরিদমকে বলা হয় প্রোগ্রামের ব্লুপ্রিন্ট। এখন তাহলে আমরা জানবো যে আসলে এই অ্যালগরিদমটা কি জিনিস। আমরা যদি বইয়ের ভাষায় বলার চেষ্টা করি তাহলে বলতে পারি যে কোনো সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে সাজানো যৌক্তিক নির্দেশনার লিখিত রূপটা হচ্ছে অ্যালগরিদম। কিন্তু এভাবে বললে হয়তো সংজ্ঞাটা মুখস্থ বোঝা হবে না। তাই আমরা একটা বাস্তব উদাহরণ দেখি যে আপনি ধরুন আপনি 1 কাপ চা বানাতে চান, তাহলে কি এক ধাপে চা তৈরি হয়ে যাবে? অবশ্যই না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের প্রথমে পানি নিতে হবে, পানি নেওয়ার পরে আমাদের কি করতে হবে? চুলা জ্বালাইতে হবে, চুলা জ্বালানোর পরে পানিটাকে ফুটাইতে হবে, পানি ফুটানো শেষ হলে সেখানে আমাদের প্রথমে চা পাতা দিতে হবে, চা পাতা দেওয়ার পরে চিনি দিতে হবে, তারপরে একেবারে শেষে গিয়ে আপনি এটাকে কি পরিবেশন করতে পারবেন। এখানে লক্ষ্য করুন, প্রতিটি কাজের কিন্তু একটা নির্দিষ্ট ক্রম আছে। এখন মনে করেন যে প্রথমেই যদি আপনি চিনি দিয়ে দেন, তারপরে পানি দেন, তাহলে কি ঠিকঠাক ভাবে চা তৈরি হবে? অবশ্যই না। ঠিক একইভাবে কম্পিউটারকে যদি এলোমেলো নির্দেশ দেন, সে সঠিক ফলাফল দিতে পারবে না। তাই প্রোগ্রামারকে আগে ধাপে ধাপে একটা পরিকল্পনা লিখতে হয়, আর এই লিখিত পরিকল্পনাটাকেই বলা হচ্ছে অ্যালগরিদম। মনে রাখবেন, অ্যালগরিদম হলো প্রোগ্রামের আগে তৈরি করা একটা রোড ম্যাপ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, চা বানানোর যে অ্যালগরিদম আমরা এখানে বললাম, এই অ্যালগরিদমের ভেতরে এই যে চুলা জ্বালাও, এই ধাপটা আমরা বাদ
দিয়ে দিই, তাহলে কি চা তৈরি হবে? অবশ্যই না, কারণ আমরা এটা জানি যে অ্যালগরিদমের ক্ষেত্রে প্রত্যেকটা ধাপই গুরুত্বপূর্ণ। তাহলে এখন একটা প্রশ্ন হচ্ছে, একটা ভালো অ্যালগরিদমের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, তাই না? যে একটা অ্যালগরিদমের যদি আমরা একটা স্টেপ বাদ দেই তাহলে অ্যালগরিদমটা খারাপ অ্যালগরিদম হয়ে যাচ্ছে। তাহলে একটা ভালো অ্যালগরিদম তৈরি হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, তাহলে চলুন আমরা দেখে নেই অ্যালগরিদমের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। এখন কথা হচ্ছে, অ্যালগরিদমের সংজ্ঞাতে আমরা দেখেছিলাম যে কিছু ধাপ লিখলেই আমরা হয়তোবা একটা সমস্যার সমাধান করে ফেলতে পারি, কিন্তু শুধু ধাপ লিখলেই কি একটা অ্যালগরিদম হয়ে যায়? না, শুধু ধাপ লিখলেই অ্যালগরিদম হয় না। একটা ভালো অ্যালগরিদমের জন্য কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। তাহলে চলুন একে একে দেখি যে একটা ভালো অ্যালগরিদমের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। প্রথম বৈশিষ্ট্য, প্রতিটি অ্যালগরিদমে ধাপে ধাপে নির্দেশনা থাকে, মানে স্টেপ 1, স্টেপ 2, তারপর স্টেপ 3, তারপর স্টেপ 4, তারপর স্টেপ 5, এইভাবে। অর্থাৎ প্রতিটি অ্যালগরিদমের পর্যায়ক্রমিক সুনির্দিষ্ট কতগুলো ধাপ থাকতে হবে। এরপরে আসছে আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য, এবং এই দ্বিতীয় বৈশিষ্ট্যের ভেতরে আমরা বলেছি যে প্রত্যেকটা অ্যালগরিদমের সুনির্দিষ্ট এক বা একাধিক ইনপুট থাকবে। যেমন আমরা যদি দুইটা সংখ্যা যোগফল নির্ণয় করতে চাই তাহলে এই যে দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে। এরপরে আসছে আমাদের 3 নাম্বার বৈশিষ্ট্য, প্রতিটি ধাপ সহজবোধ্য হতে হবে, যে কেউ পড়লে যাতে বুঝতে পারে। এখন দেখুন এই যে এই অ্যালগরিদমটা, মানে অ্যালগরিদম সম্পর্কে কারোর কোনো যদি আইডিয়া নাও থাকে, তারপরেও কেউ যদি এই অ্যালগরিদমটা দেখে তাহলে এখানে এসে দেখলে অন্তত বুঝতে পারবে যে এটা কিছু একটা করা হয়েছে যেটা কি দুইটা জিনিসের যোগফল নির্ণয় করবে। তো এটাই হচ্ছে যে সহজবোধ্যতা। এখন চতুর্থ নাম্বার বৈশিষ্ট্যকে আমরা যদি দেখি, প্রতিটি ধাপ পরস্পর সম্পর্ক যুক্ত হইতে হবে। তো একটা স্টেপের পর কেন আর একটা স্টেপ লেখা হলো, এই ব্যাপারগুলো একটু সম্পর্ক যুক্ত হইতেই হবে। কারণ দেখুন যে এখানে আমরা কি কাজ করছি, যে দুইটা সংখ্যা যোগফল নির্ণয় করছি, ঠিক আছে। এখন এই দুইটা সংখ্যা যোগফল নির্ণয় যে করতেছি, তাহলে আমার দুইটা সংখ্যা লাগবে, যার কারণে এর আগের স্টেপে আমরা কি এখানে দুইটা সংখ্যা ইনপুট নিয়েছি। সো প্রত্যেকটা ধাপ একটা আরেকটার সাথে রিলেটেড। তারপরে 5 নাম্বার ধাপে বলা হচ্ছে যে প্রতিটি ধাপের কাজ যুক্তি নির্ভর হইতে হবে। এটা যেহেতু আমার দুইটা সংখ্যা যোগফল নির্ণয় করার অ্যালগরিদম, যার জন্য আমি এখানে দুইটা সংখ্যা ইনপুট নিয়েছি, এখানে দুইটা সংখ্যা যোগফল নির্ণয় করেছি, এখানে আউটপুটটা দেখাইছি। এইগুলা হচ্ছে আমার যুক্তি বা লজিক। আর তারপরে কি 5 নাম্বার স্টেপটা হচ্ছে যে প্রতিটি অ্যালগরিদমের সুনির্দিষ্ট আউটপুট থাকতে হবে। যদি আমাদের কোনো অ্যালগরিদমের আউটপুট নাই থাকে তাহলে আমরা তো বুঝতেই পারবো না যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। কারণ আমরা একটা অ্যালগরিদম তৈরি করার পরে ওই অ্যালগরিদমের ভিতরে আমরা ইনপুট দিয়ে দেখি আমার আউটপুট ঠিকঠাক মতো আসছে কিনা, যার জন্য আমাদের প্রত্যেকটা অ্যালগরিদমের সুনির্দিষ্ট আউটপুট থাকতে হবে। এখন এই পাশের অ্যালগরিদমটা যদি একটু দেখার চেষ্টা করেন তাহলে এখানে দেখুন যে আমরা স্টার্ট দিয়ে শুরু করেছি, তারপর ইনপুট নিয়েছি, তারপরে যোগের কাজ করেছি অর্থাৎ প্রসেসিং এর কাজটা করে ফেলেছি, তারপর আমরা এটাকে প্রিন্ট করে আমরা আমাদের অ্যালগরিদমটাকে শেষ করে দিয়েছি। এটাই একটি কমপ্লিট অ্যালগরিদম। তো এখন যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, তাহলে ধরুন যে গুগল ম্যাপ যদি মাঝপথে রাস্তা দেখানো আপনাকে বাদ দিয়ে দেয়, তাহলে কি আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। ঠিক তেমনি অ্যালগরিদমের যদি কোনো একটা স্টেপ বাদ হয়ে যায় তাহলে প্রবলেমটা ঠিকঠাক মতো সলভ নাও হতে পারে। তাহলে স্টুডেন্টদের প্রতি আমি যদি এখন একটা প্রশ্ন করি, আর সেই প্রশ্নটা হচ্ছে অ্যালগরিদমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা, ইনপুট নাকি আউটপুট নাকি স্টেপ? এটা একটু চিন্তা করেন। এর উত্তরটা হচ্ছে আমাদের অ্যালগরিদমের ক্ষেত্রে সবগুলোই গুরুত্বপূর্ণ, ইনপুট আউটপুট প্রত্যেকটা স্টেপ সবই গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ অ্যালগরিদম সম্পর্কে জানলাম। এখন যদি এই একই অ্যালগরিদমকে একটা ছবির মাধ্যমে দেখাইতে চাই তাহলে কি হবে? তাহলে সেই জিনিসটাকেই বলা হবে। এখন একটা খুব সহজ প্রশ্ন যদি করি, সেটা হচ্ছে যে আপনারা কি ছবি দেখে বেশি দ্রুত বুঝতে পারেন নাকি বড় বড় লেখা পড়ে বুঝতে পারেন? বেশিরভাগ মানুষই কিন্তু ছবি দেখে দ্রুত বুঝতে পারে। এই কারণে প্রোগ্রামাররা শুধু অ্যালগরিদম লিখেই থেমে যান না, তারা সেটিকে ছবির মাধ্যমেও প্রকাশ করেন, আর এই ছবির মাধ্যমেই তৈরি হয় একটা ফ্লোচার্ট। সহজভাবে যদি আমরা বলি, অ্যালগরিদমের চিত্রভিত্তিক রূপটাই হচ্ছে ফ্লোচার্ট।
অর্থাৎ যেখানে অ্যালগরিদম লেখা আকারে থাকে, ফ্লোচার্ট সেখানে ছবি আকারে থাকে। দুটার উদ্দেশ্য কিন্তু একই, কিন্তু বোঝার পদ্ধতিটা একটু আলাদা। তো এখানে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমাদের কিভাবে কাজ হয়, যে প্রথমে আমাদের অ্যালগরিদম লিখতে হয়, সেই অ্যালগরিদমটাকে আমরা একটা ছবির মাধ্যমে দেখাই, যেটাকে আমরা বললাম ফ্লোচার্ট। এবং এই ফ্লোচার্ট তৈরি হওয়ার পরে আসলে একজন প্রোগ্রামার প্রোগ্রাম লেখা শুরু করেন। তাহলে এক লাইনে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে অ্যালগরিদম রিটেন স্টেপস আর ফ্লোচার্ট ডায়াগ্রাম অফ স্টেপস। এখন আপনাকে যদি আমি আরো একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এখন বলেন তো আপনার কাছে তাহলে অ্যালগরিদম সহজ নাকি ফ্লোচার্ট বেশি সহজ মনে হয়? এইটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাইতে পারেন। এখন যেহেতু ফ্লোচার্ট সম্পর্কে আমরা জানলাম, তাহলে চলুন দেখি যে ফ্লোচার্ট আঁকতে আমাদের কি কি সিম্বল ব্যবহার করা হয়। আর এই ফ্লোচার্টের প্রত্যেকটা সিম্বলের আলাদা আলাদা অর্থ রয়েছে। ঠিক যেমন রাস্তায় ট্রাফিক সিগন্যালের প্রত্যেকটা রং আলাদা আলাদা অর্থ আছে, যেমন সবুজ মানে সামনে চলুন, লাল মানে থামুন। ঠিক তেমনি ফ্লোচার্টের প্রত্যেকটা সিম্বলেরও নির্দিষ্ট কাজ আছে। তাহলে চলুন একে একে দেখি যে কোন সিম্বলের কাজটা আসলে কি। ফার্স্টে আমাদের আছে ওভাল, বা যেটাকে ডিম্বাকৃতি আমরা বলে থাকি। এই চিহ্নটা আমরা ব্যবহার করি আমাদের প্রোগ্রাম স্টার্ট এবং এন্ডিং এর ক্ষেত্রে। তো আমাদের কোন একটা প্রোগ্রাম স্টার্ট দিয়ে শুরু হবে এবং এন্ড দিয়ে শেষ হবে, এটি কখনোই কিন্তু বাদ দেওয়া যাবে না। আমরা আমাদের পরবর্তী লেকচার ভিডিওতে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করে করে দেখব, এবং সেখানে দেখব যে আমাদের প্রত্যেকটা অ্যালগরিদমের এবং ফ্লোচার্টের শুরু এবং শেষ আছে। অর্থাৎ ফ্লোচার্ট ড্রয়িং এর ক্ষেত্রে আমাদের স্টার্ট এবং এন্ড এটা বাদ দেওয়া যাবে না। এরপরে আছে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। তো এই রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র দিয়ে আমরা আমাদের প্রোগ্রামের প্রসেসটাকে বোঝাই, অর্থাৎ এখানে কি কাজ করতে হবে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যেকোনো একটা ক্যালকুলেশন, এই জিনিসগুলাকে আমরা এই রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রের মধ্যে প্রকাশ করে থাকি। বা আমরা ফ্লোচার্টের ভিতরে যদি দেখি যে রেক্ট্যাঙ্গেলের ভিতরে কিছু একটা আছে, তাহলে সেটা আমাদের প্রসেসটাকে বোঝায়। এরপরে আছে আমাদের প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। তো আমরা আমাদের অ্যালগরিদমের ভিতর যেমন ইনপুট এবং আউটপুট খুবই 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 গুরুত্বপূর্ণ, আমাদের ফ্লোচার্টের ক্ষেত্রেও ইনপুট এবং আউটপুটটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই ইনপুট আর আউটপুটকে প্রকাশ করার জন্য ফ্লোচার্টে আমরা এই সামান্তরিক চিহ্নটা ব্যবহার করে থাকি। এরপরে আছে ডায়মন্ড চিহ্ন, যেটাকে আমরা রম্বস বা হীরাকৃতি বলে থাকি। তো এই ডায়মন্ড চিহ্ন আমরা আসলে ডিসিশন নেওয়ার জন্য ব্যবহার করে থাকি। তো এখানে সাধারণত ওই যে আমাদের সিদ্ধান্ত কেমন হয়, ইয়েস, নো, অথবা কি ট্রু, অথবা কি ফলস, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা ডায়মন্ড চিহ্ন ব্যবহার করি। তারপরে আছে তীর চিহ্ন, অ্যারো। এই তীর চিহ্নটা আমাদের ফ্লোচার্টের ভিতরে খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই অ্যারো চিহ্ন দিয়েই বুঝতে পারি যে আমাদের কোন স্টেপের পরে কোন স্টেপ কাজ করবে। অ্যারো যদি না থাকে তাহলে কিন্তু আমাদের ফ্লোচার্ট একবারেই অসম্পূর্ণ। এখন সবশেষে আছে সার্কেল বা বৃত্ত। তো ফ্লোচার্টে যদি আমাদের একাধিক অংশ তৈরি হয়, অর্থাৎ ফ্লোচার্ট বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিক থেকে যখন আমাদের প্রোগ্রামের বিভিন্ন অংশ আসে, সেগুলাকে কানেক্ট করার জন্য অর্থাৎ সংযুক্ত করার জন্য আমরা সার্কেল বা বৃত্ত ব্যবহার করে থাকি। এইগুলা ছিল আমাদের ফ্লোচার্টে ব্যবহার করা আসলে প্রতীকগুলা। তো আমরা এখন একটি বাস্তব উদাহরণ দেখব। ধরুন আমরা দুইটা সংখ্যা যোগফল বের করতে হবে। তাহলে এই দুইটা সংখ্যা যোগফল বের করার ফ্লোচার্ট আসলে কেমন হয়। সো প্রথমে স্টার্ট হবে, আমরা বলেছি যে আমাদের ফ্লোচার্টের বা আমাদের অ্যালগরিদমের শুরু এবং শেষ থাকে। সো শুরু এবং শেষ করেছি, এবং আমরা দেখছি যে এখানে ওভাল চিহ্ন ব্যবহার করা হয়েছে, যেটাকে আমরা ডিম্বাকৃতি বা উপবৃত্ত বলে থাকি। ওভাল চিহ্ন আমরা দেখেছিলাম যে শুরু এবং শেষ বোঝাতে ওভাল চিহ্ন ব্যবহার করা হয়। তারপরে আমরা এখানে ইনপুট নিয়েছি, যেহেতু আমরা দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার ফ্লোচার্ট দেখতেছি, এখানে দুইটা সংখ্যা ইনপুট নেওয়া হয়েছে, এবং আমরা এখানে দেখেছি যে ইনপুটটা নেওয়া হয় আমাদের সামান্তরিক চিহ্ন ব্যবহার করে। তারপরে এখানে দেখুন যে আমাদের কি এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, অর্থাৎ আয়তক্ষেত্র আছে, এবং আয়তক্ষেত্রের মাধ্যমে আমরা কি বলি, প্রসেসিং এর ভিতর কি হইতে পারে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই সমস্ত কাজগুলা। এবং আমাদের কাজ শেষ হলে আমরা এখানে আউটপুট দেখিয়েছি। আউটপুটটাও আমরা সামান্তরিকের এই চিহ্নটা ব্যবহার করেই আউটপুট দেখাই, কিছুক্ষণ আগে দেখেছি।
আজকের ক্লাসে আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখিয়েছি। তো প্রথমে আমরা জানলাম অ্যালগরিদম কি, তারপরে জানলাম অ্যালগরিদমের বৈশিষ্ট্য, এরপর ফ্লোচার্ট কি, তারপর ফ্লোচার্টের সিম্বল, সবশেষে একটি উদাহরণের মাধ্যমে ফ্লোচার্ট কিভাবে তৈরি করা হয় সেটাও দেখলাম। এখন আমি আবার প্রথম প্রশ্নে ফিরে আসি, তাহলে প্রোগ্রাম লেখা বেশি গুরুত্বপূর্ণ নাকি প্রোগ্রাম লেখার আগে প্ল্যানিং করাটা বেশি গুরুত্বপূর্ণ? এখন নিশ্চয়ই আপনার উত্তর হবে প্ল্যানিং, কারণ একটি ভালো পরিকল্পনা অর্ধেক কাজকে সহজ করে দেয়। প্রোগ্রামিং এর ক্ষেত্রেও ঠিক একই বিষয় প্রযোজ্য। তাহলে আমরা এক লাইনে আবার মনে রাখতে পারি, অ্যালগরিদম হচ্ছে লিখিত পরিকল্পনা, আর আমাদের ফ্লোচার্টটা কি? ফ্লোচার্ট হচ্ছে সেই পরিকল্পনার চিত্র। তো আজ আমরা প্রোগ্রাম ডেভেলপমেন্টের এমন দুটো ভিত্তি শিখলাম যেগুলো একজন দক্ষ প্রোগ্রামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আজকের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ভালোভাবে বুঝে থাকেন, তাহলে ভবিষ্যতে প্রোগ্রাম লেখা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এখন আপনার জন্য একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে খাতায় দুইটি সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগরিদম লিখুন এবং তার ফ্লোচার্ট নিজে আঁকার চেষ্টা করুন। যদি কোথাও সমস্যা হয় কমেন্টে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে জানিয়ে দিন। আপনার একটি লাইক আমাদের আরও ভালো শিক্ষামূলক কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করে। আর আপনি এখনও যদি semicolon.com পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যাতে পরবর্তী লেকচার মিস না হয়। পরের ক্লাসে আমরা ফ্লোচার্টের ব্যবহার করে বাস্তব সমস্যা সমাধান এবং প্রোগ্রাম ডিজাইনের আরও ব্যবহারিক দিক নিয়ে কাজ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।